জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, তাহলে মক টেস্ট নাম্বার 30 অর্থাৎ 30। ঠিক আছে, তো অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 29 পর্যন্ত এই চ্যানেলটাতে প্লে লিস্টে আপলোড করে দিয়েছে, সেটা দেখে না থাকলে অবশ্যই সেটা দেখে নাও। ঠিক আছে, তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সেকশন 1। এখানে টোটাল 2টি সেকশন আছে। সেকশন 1 ইংলিশ থাকছে টোটাল 10টি প্রশ্ন, এবং সেকশন 2 যেখানে জিকে থাকবে টোটাল 20টি প্রশ্ন। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো এক্ষেত্রে আমরা যেটা বলছি যে WBSSC যে নতুন সিলেবাস বা আপডেটেড সিলেবাসের ওপরে বানানো হয়েছে, তো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নতে ইংলিশে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে প্রিপোজিশনের উপর দেওয়া আছে হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং অ্যান্ড হ্যাজ আ লট অফ মানি। ঠিক আছে, কি বলছে হি ইজ অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড মানে কি? অ্যাডিক্টেড মানে হচ্ছে আসক্ত হয়ে যাওয়া। অ্যাডিক্টেড মানে কি? আসক্ত হয়ে যাওয়া। তাহলে আমরা এর জানি যে অ্যাডিক্টেড টু, এখানে অ্যাডিক্টেডের পরে 4টা অপশনের মধ্যে কোনটি বসবে? তো তোমরা অবশ্যই কমেন্টে করে জানাবে। তাহলে এক্ষেত্রে বলে রাখি অ্যাডিক্টেডের পরে কি বসবে? টু বসবে। কারণ কি? যে অ্যাডিক্টেড টু ইজ এ ফিক্সড ফ্রেজ ইউজ ফর ফিজিক্যাল অর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি, বা শারীরিক বা মানসিক দিক থেকে কোনো কিছু যখন ডিপেন্ডেন্সি বা নির্ভরতা বোঝায়, তখন আমরা অ্যাডিক্টেডের পরে এই যে অ্যাডিক্টেড আছে, অ্যাডিক্টেডের পরে আমরা টু ইউজ করি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে যখন সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল ডিপেন্ডেন্সি বোঝায়, সেক্ষেত্রে আমরা আসক্তি যখন বোঝাবে, তাহলে এই অ্যাডিক্টেডের পরে আমরা টু বসাবো। বোঝাতে পারলাম? যে যখন এখানে কি বলছে হি ইজ অ্যাডিক্টেড টু, তাহলে গ্যাবলিং অ্যান্ড হ্যাজ আ লট অফ মানি, তাহলে কি ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাডিক্টেডসের পরে আমরা অ্যাডিক্টেডের সাথে টু বসাই। ঠিক আছে, এরপর আসছি 2 নম্বর কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে? হিজ ভিউজ আর ডায়ামেট্রিক্যালি অপোজ ড্যাশ দ্য ওয়ানস হেল্ড বাই হিজ ফাদার। ঠিক আছে, কি বলছে? হিজ ভিউজ মানে হচ্ছে তার যে মন বা তার মতামত, আর ডায়ামেট্রিক্যালি অপোজ, তাহলে এই ডায়ামেট্রিক্যালি অপোজ মানে কি? সম্পূর্ণ বিপরীত বা একেবারে বিরোধী। ঠিক আছে, ডায়ামেট্রিক্যালি অপোজ মানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত বা একেবারে বিরোধী। ড্যাশ দ্য ওয়ানস হেল্ড বাই হিজ ফাদার মানে তার বাবার যেটা মত আছে তার মতের চেয়ে একেবারে বিপরীত, এটা বোঝাতে চাইছে। তা এটার কি হবে? 4টা অপশন দেওয়া আছে উইথ, অ্যাগেনস্ট, টু, ফর। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে টু। সেটা হচ্ছে কি? টু। কারণ কি? কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কারণ যেটা হবে সেটা হচ্ছে কি, এই অপোজ টু ইজ এ ফিক্সড প্রিপোজিশনাল ইউসেজ ফর ডিসএগ্রিমেন্ট অর রেজিস্ট্যান্স, মানে আমরা অপোজের পরে টু বসাই যখন এটার মিনিং কি হয়? রেজিস্ট্যান্স হয়, মানে বিরোধিতা হয়, বা ডিসএগ্রিমেন্ট বোঝায়। ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট বোঝায়। বোঝাতে পারলাম? তাহলে যখন এই অপোজ টু ফিক্সড প্রিপোজিশন, যেটার মিনিং যেটা হচ্ছে এর বা ইউসেজ হচ্ছে কিসের জন্য? ডিসএগ্রিমেন্ট বোঝাতে বা রেজিস্ট্যান্স বোঝাতে। ডিসএগ্রিমেন্ট বোঝাতে বা রেজিস্ট্যান্স বোঝাতে। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বরে কি আছে? চুজ দ্য সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ। সিনোনিম কি? সমার্থক শব্দ, অর্থাৎ কি? সেম মিনিং। ঠিক আছে, কি? আডামান্ট। তাহলে প্রথমে আমাদের যেটা কোশ্চেনের যে মিনিং দেওয়া, কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেনের মিনিং জানতে হবে। মিনিংটা জানলে বাকি অপশনগুলোকে আমরা এলিমিনেট করেও বলতে পারবো। তাহলে প্রথমে কোশ্চেনের মিনিংটা আমরা জেনে নিই। তাহলে এখানে দেওয়া আছে অ্যাডামান্ট। এই অ্যাডামান্ট যেটা আছে, অ্যাডামান্টের মিনিং কি? তাহলে অ্যাডামান্টের মিনিং কি? তাহলে এই যে অ্যাডামান্ট যেটা দেওয়া আছে, এই অ্যাডামান্টের মানেই হচ্ছে কি? অনমনীয়। ঠিক আছে, অ্যাডামান্ট মানে কি? অনমনীয়, অনমনীয়, বা এটাকে আমরা বলে থাকি অটল বলা যেতে পারে। ঠিক আছে, অটল বা আনস্ট্রাকেবল বলাও যেতে পারে। ঠিক আছে, তাহলে অনমনীয়। অ্যাডামান্ট মানে কি? অনমনীয়। তাহলে ফ্লেক্সিবল মানে কি? ফ্লেক্সিবল মানে আমরা জানি কি? নমনীয়। ফ্লেক্সিবল মানে নমনীয়। ঠিক আছে, ইয়েল্ডিং মানে কি? তাহলে ইয়েল্ডিং যেটা মিনিং হচ্ছে সেটা হচ্ছে বশ্যতা স্বীকার করি। ইয়েল্ডিং মানে আমরা জানি যে বশ্যতা স্বীকার করি, আর বশ্যতা স্বীকারকারী মানেই হচ্ছে কি? নমনীয়। নমনীয়। ঠিক আছে, বশ্যতা স্বীকারকারী, বশ্যতা স্বীকারকারীকে আমরা বলি কি? নমনীয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? এরপর আসছে সফট। সফট মানে নরম। তাহলে যেটা নরম সেটা অবশ্যই নমনীয় হতে পারে। তাহলে এক্ষেত্রে সিনোনিম অ্যাডামান্টের মতোই হচ্ছে না, এখানে হয়ে যাচ্ছে কি? অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। আর স্টবন মানে হচ্ছে কি? স্টবন মানে হচ্ছে একগুঁয়ে বা অনমনীয়। স্টবন মানে হচ্ছে কি? একগুঁয়ে বা অনমনীয়। বোঝাতে পারলাম? তাহলে তোমরা এই যে বাকি যে মিনিং দিয়ে দিচ্ছি আমি, এই মিনিংগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে। তাহলে কি হবে? যে তোমাদের যে সিনোম বা অ্যান্টোনিম এর প্র্যাকটিস বেশি করে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাডামান্টের সিনোম পেয়ে গেলাম স্টবন। এরপরে আসছি 4 নম্বর। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আবার বলেছে, আবার 4 নম্বরে বলেছে কি? চুজ দ্য সিনোনিম অফ রিভারি। তাহলে এই যে রিভারি যেটা দেওয়া আছে, এই রিভারির মিনিং কি? তাহলে রিভারির মানে মিনিং কি? রিভারির মিনিং আমরা জানি কি? দিবা স্বপ্ন। রিভারিং মিনিং হচ্ছে কি? দিবা স্বপ্ন।
দিবাস্বপ্ন অর্থাৎ কি দিনের বেলায় স্বপ্ন দেখাকে বলা হয় কি দিবাস্বপ্ন, ঠিক আছে। তাহলে রিভারি বাকি যে মিনিং যেটা সেটা দেখিলি, রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, তাহলে সেটা তো হবে না, সেটা হয়ে যাচ্ছে কি অপোজিট মিনিং, তাহলে বাস্তবতা হবে না। নাইটমেয়ার মানে কি, নাইট মানে হচ্ছে দুঃস্বপ্ন, নাইটমেয়ার মানে কি দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন, তাহলে এটা তো হবেই না, ঠিক আছে। আর ট্রুথ মানে হচ্ছে সত্য, ট্রুথ মানে হচ্ছে কি সত্য, তাহলে ডেড ড্রিম যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি দিবাস্বপ্ন, ডেড ড্রিম যেটা আছে সেটা হয়ে যাচ্ছে কি দিবাস্বপ্ন, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ডেড ড্রিম হয়ে যাচ্ছে কি এর কারেক্ট অ্যান্সার, তাহলে সিনোনিম অফ রিভারি ডেড ড্রিম। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে ব্যারেন, তাহলে এই যে ব্যারেন যেটা আছে ব্যারেনের অ্যান্টোনিয়াম, এবারে সিনোনিম পার হয়ে এরপরে এসে অ্যান্টোনিয়াম অর্থাৎ কি অ্যান্টোনিয়াম অর্থাৎ আমরা জানি বিপরীত শব্দ, ঠিক আছে, বিপরীত শব্দ অ্যান্টোনিয়াম। তাহলে ব্যারেন মানে কি, তাহলে প্রথমে আমাদের জানতে হবে ব্যারেন মানে কি, তাহলে ব্যারেন মানে যেটা আছে অনুর্বর, ব্যারেন মানে হচ্ছে কি অনুর্বর, ঠিক আছে, ব্যারেন মানে অনুর্বর মানে যেটি উর্বর নয়, ঠিক আছে। তাহলে কি হবে ফার্টাইল, ফার্টাইল মানে কি উর্বর, ফার্টাইল মানে উর্বর। ইনফার্টাইল মানে কি, ইনফার্টাইল মানে হচ্ছে অনুর্বর, ইনফার্টাইল মানে অনুর্বর, ঠিক আছে, তাহলে এটা তো হবেই না। আর তারপর আছে ড্রাই, তাহলে ড্রাই যেটা দেওয়া আছে এই ড্রাই মানে কি শুষ্ক, তাহলে শুষ্ক এটাও হচ্ছে কি অনুর্বর টাইপেরই, অনুর্বরেরই সিনোনিম। এমটি, এমটি মানে হচ্ছে খালি, তার এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ফার্টাইল, ফার্টাইল মানে কি উর্বর, ব্যারেন মানে অনুর্বর, তাহলে ফার্টাইল মানে উর্বর, তাহলে এটা হয়ে যাচ্ছে এর কি অ্যান্টোনিয়াম, বুঝা পারলাম। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বর কি বলছে অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, কার অ্যান্টোনিয়াম কনকর্ড, তাহলে এই যে কনকর্ড দেওয়া আছে এই কনকর্ডের অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, তাহলে কনকর্ড মিনিং আমাদের জানতে হবে তারপরে আসতে হবে। তাহলে কনকর্ড মানে হচ্ছে কি সম্প্রীতি বা ঐক্য, কনকর্ডের মানে হচ্ছে সম্প্রীতি বোঝাতে হয় বা ঐক্য বোঝাতে ব্যবহৃত হয় কনকর্ড, এটাকে আমরা হারমোনিও বলতে পারি, ঠিক আছে, হারমোনি। তাহলে কি বোঝাতে পারলাম কনকর্ড মানে হচ্ছে সম্প্রীতি বা ঐক্য, তাহলে এর অ্যান্টোনিয়াম কি হবে অ্যাগ্রিমেন্ট, তাহলে অ্যাগ্রিমেন্ট তো হবেই না, অ্যাগ্রিমেন্ট মানে কি, অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে ঐক্য বা মিল, আমরা বলি না অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে একমতে আসা, সেটাকে আমরা অ্যাগ্রিমেন্ট বলি, তাহলে ঐক্য বা মিল, তাহলে এটা হবে যে সিনোনিম হয়ে যাচ্ছে। ডিসকর্ড, ডিসকর্ড মানে হচ্ছে অনৈক্য, ডিসকর্ড মানে হচ্ছে কি অনৈক্য বা বিবাদ, অনৈক্য বা বিবাদ, তাহলে এটা হয়ে যাচ্ছে কি এর সঠিক উত্তর ডিসকর্ড, ঠিক আছে। পিস মানে তারপরে দেখছি পিস, পিস মানে শান্তি, ইউনিটি মানে ঐক্য, তাহলে এগুলো কোনোটাই হচ্ছে না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ডিসকর্ড। তাহলে কনকর্ড মানে হচ্ছে সম্প্রীতি বা ঐক্য, তাহলে ডিসকর্ড মানে হচ্ছে অনৈক্য বা বিবাদ। এরপরে আসছি 7 নম্বর। 7 নম্বরে কি বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ কমান্ডার ইন চিফ, তাহলে এই যে কমান্ডার ইন চিফ, এই কমান্ডার ইন চিফ একটা হচ্ছে পোস্টের নাম, বিশেষ করে এগুলো আর্মিতে ইউজ হয়, তাহলে আর্মির ক্ষেত্রে একটা পদমর্যাদার নাম হচ্ছে কমান্ডার ইন চিফ, তাহলে এই কমান্ডার ইন চিফের প্লুরাল ফর্ম কী হবে, তাহলে এগুলো মনে রাখবে যে কম্পাউন্ড, একটু বলে রাখি যে কম্পাউন্ড নাউন, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন কি না, একাধিক শব্দের সমন্বয়ে গঠিত নাম, এই যে একাধিক শব্দের সমন্বয়ে গঠিত নামকেই বলা হয় কম্পাউন্ড নাউন, তাহলে এই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মূল শব্দটির সাথে এস যোগ করে প্লুরাল করতে হয়, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে কম্পাউন্ড নাউন যেটা আছে না, এই কম্পাউন্ড নাউনকে যখন আমরা প্লুরাল ফর্ম করি তখন শুধুমাত্র মেন ওয়ার্ডের সাথে এস যোগ করে, ঠিক আছে, মেন ওয়ার্ডের সাথে এস যোগ করে প্লুরাল করতে হয়, বুঝতে পারলাম। তাহলে এক্ষেত্রে দেখি 4টা অপশনের মধ্যে কোনটা আছে, এখানে দেখো কমান্ডার ইন চিফস, তাহলে এখানে মেন শব্দ কি, মেন শব্দ হচ্ছে কমান্ডার, এটা মনে রাখবে মেন শব্দ কি, মেন শব্দ হচ্ছে কমান্ডার, এটা মনে রাখবে এটা মেন শব্দ হচ্ছে কি কমান্ডার। তাহলে বাকি অপশন দেখি, তাহলে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি চিপসের সাথে, এই যে চিপসের সাথে দেওয়া আছে তার মানে এটা হবে না, তাহলে কোথায় হবে, এই যে কমান্ডার্সেও এস অ্যাড করা আছে কিন্তু তার সাথে চিপসেও অ্যাড করা আছে, তাহলে এটাও প্লুরাল ফর্ম হবে না। তাহলে অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি কমান্ডার্সের সাথে এস যোগ করা আছে কিন্তু বাকিগুলোতে এস নাই, তাহলে অপশন সি হয়ে যাবে কি এর সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। বাকিটাতে দেখতে পাচ্ছি যে মিডলটার সাথে এস যোগ করেছে তাহলে সেটা হবে না, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পারলাম। তাহলে কম্পাউন্ড নাউনকে যখন আমরা প্লুরাল ফর্ম করব তখন শুধুমাত্র মেন ওয়ার্ড যেটা থাকবে মেন ওয়ার্ডের সাথে এস যোগ করলে সেটা প্লুরাল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছি 8 নম্বর। 8 নম্বর কি বলছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ব্লেসিং ইন ডিসগাইজ, ব্লেসিং ইন ডিসগাইজ, ঠিক আছে, মানে আশীর্বাদ ছদ্মবেশে আশীর্বাদ, তাহলে এটাকে এটার যেটা আছে সিম্পল মিনিং বললাম, কিন্তু এই বাগধারা যেটা দেওয়া আছে ইডিয়ম অথবা বাগধারা, এই বাগধারাটার মিনিং কি, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি এ মিসফরচুন দ্যাট ইভেন্চুয়ালি রেজাল্ট ইন সামথিং গুড, মানে একটি হচ্ছে খারাপ জিনিস বা খারাপ অবস্থা যেটা পরবর্তীকালে বা পরে সেটা ভালো জিনিসে বা কোনো একটি ভালো নিউজ বা ভালো অবস্থায় পৌঁছে যাওয়া, সেটাকে আমরা বলা হয় কি ব্লেসিং ইন
ডিসগাইজ, মানে হচ্ছে একটি বিপদ যা শেষ পর্যন্ত কিছু ভালো কিছু বয়ে আনে, সেটাকেই বলা হয় এ মিসফরচুন দ্যাট ইভেনচুয়ালি রেজাল্ট ইন সামথিং গুড, এবং এটারই ইডিয়াম হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। বুঝতে পারলাম? এরপরে আসছি, মানে এমন একটা ঘটনা যেটাকে প্রথমে খারাপ ভাবা হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে সেটি ভালো রূপে পতিত হয়েছে বা ভালো রূপে মনে হয়েছে বা ভালো রূপে দেখা দিয়েছে, সেটাকে আমরা বলছি ব্লেসিং ইন ডিসগাইজ। এরপরে আসছি 9 নম্বর। 9 নম্বরে কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ কি এক কথায় প্রকাশ। তাহলে এই এক কথায় প্রকাশ যেটা দেওয়া আছে, এক কথায় প্রকাশ কি বলছে? এ পারসন হু ইটস টু মাচ, তাহলে একজন ব্যক্তি যে অনেক বেশি খাবার খায় তাকে কি বলে? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি গ্লুটন, সেটা হচ্ছে গ্লুটন। আচ্ছা, এখানে কনফিউজ থাকে অনেকেরই যে গুরমিট আর গ্লুটনের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি বলে রাখি, গুরমিট যেটা আছে, গুরমিটের মানে হচ্ছে খাদ্য রসিক। ঠিক আছে, মনে রাখবে খাদ্য রসিক, এটা হচ্ছে খাদ্য রসিক। ঠিক আছে, আর গ্লুটন মানে হচ্ছে কি অতিভোজী। গ্লুটন মানে হচ্ছে কি অতিভোজী, অতিভোজী। ঠিক আছে, আর অমনিভরাস মানে কি সর্বভোগ, মানে হচ্ছে যে ভেজিটেরিয়ান প্লাস নন ভেজিটেরিয়ান সব কিছুই খায়, তাকে আমরা বলি কি অমনিভরাস। ঠিক আছে, আর কার্নিভরাস মানে হচ্ছে মাংসাশী। কার্নিভরাস মানে হচ্ছে কি মাংসাশী। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে বলে রাখি যে গ্লুটন আর এই যে গ্লুটন দেওয়া আছে এবং তার সাথে গুরমিট, এর পার্থক্য কী? তাহলে গুরমিট যে ব্যক্তি, তাহলে গুরমিট মানে হচ্ছে যে খাদ্যের গুণাগুণ, খাদ্যের কোয়ালিটি, ঠিক আছে, এই উন্নত মানের এবং সুস্বাদু খাবার পছন্দ করে, সেটি অল্প হলেও উন্নত মান এবং সুস্বাদু খাবারের ওপর বেশি পছন্দ করে। এবং গ্লুটন কি? গ্লুটন হচ্ছে ইনি খাবারের পরিমাণ নিয়ে ভাবেন, অর্থাৎ কোয়ালিটি কোয়ান্টিটি এসব ম্যাটার করে না, কতটা পরিমাণ যেটা আছে, খুব বেশি পরিমাণে যে খাবার খায় তাকে বলা হয় গ্লুটন। ঠিক আছে, আর যে খাদ্য রসিক অর্থাৎ কি কোয়ালিটি মানের খাবার, তাকে আমরা বলি কি গুরমিট। ঠিক আছে, এরপরে আসছি 10 নম্বর। 10 নম্বর কি বলছে? হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, তাহলে কোন ওয়ার্ডটি সঠিকভাবে বর্ণনা করা হয়েছে? কোন ওয়ার্ডটি সঠিকভাবে বর্ণনা করা হয়েছে? তাহলে এক্ষেত্রে 4টে অপশন দেওয়া আছে। লেফটেন্যান্ট, এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে কি লিউটেন্যান্ট, কোনো ইংলিশে বলে লিউটেন্যান্ট, আর ব্রিটিশ ইংলিশে বলে লেফটেন্যান্ট। ঠিক আছে, তাহলে এই যে লেফটেন্যান্ট যেটা বলা আছে, এটাও একটা পজিশন, এই পদের নাম, সামরিক পদমর্যাদা। তাহলে এই লেফটেন্যান্টের যেটা মানে কারেক্টলি প্রনাউন্স যেটা আছে, কারেক্টলি লেখা, সেটা হচ্ছে অপশান এ। ঠিক আছে, তোমরা দেখে নেবে একবার, অপশান এ। LIE, প্রথমে LIE থাকবে, তারপরে UTENANT। ঠিক আছে, এরপরে আসছি। আচ্ছা, এক্ষেত্রে ইংলিশ কমপ্লিট হলো। এরপরে আমরা দেখব সেকশন 2, যেখানে থাকবে টোটাল 20টি প্রশ্ন জিকের ওপর বেস করে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ, যারা এখনই সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। তো এরপরে আসছি প্রথম প্রশ্ন। ঠিক আছে, সেকশন 2তে প্রথম প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ঋগ্বেদের কোন মণ্ডলে পুরুষোক্ত বা চতুর্বর্ণের উল্লেখ আছে? ঋগ্বেদের কোন মণ্ডলে পুরুষোক্ত বা চতুর্বেদের উল্লেখ আছে? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি দশম মণ্ডল, অপশন সি বা গ, অপশন গ দশম মণ্ডল। ঠিক আছে, মনে রাখবা পুরুষোক্ত দশম মণ্ডলে গুরুত্বপূর্ণ সূক্ত বা স্রোত। তাহলে এই সূক্তে প্রথমবার চতুর্বর্ণ প্রথা বা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এর উল্লেখ পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে এই 4টি বর্ণ মহাজাগতিক পুরুষ বা সৃষ্টিকর্তার বিভিন্ন অঙ্গ থেকে উদ্ভূত হয়েছে। ঠিক আছে, এরপর আসছি কোশ্চেন নম্বর 2। এখানে বলা আছে যে রক্তের বিভাগ বা যেটাকে আমরা ব্লাড গ্রুপস বলি, এ কে আবিষ্কার করেন? রক্তের বিভাগ বা ব্লাড গ্রুপস কে আবিষ্কার করেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি? বারবার পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কার্ল ল্যান্ডস্টেনার। এটা অনেকে উইলিয়াম হার্ভে করে আসে, কিন্তু উইলিয়াম হার্ভে না, উইলিয়াম হার্ভে হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতি। উইলিয়াম হার্ভে যেটা আমরা জানি সেটা হচ্ছে কি রক্ত সঞ্চালন পদ্ধতি। বুঝাতে পারলাম? সেটা হচ্ছে উইলিয়াম হার্ভে। ঠিক আছে, আর গ্রেগর মেন্ডেল আমরা জানি বংশগতি, আর সিবি রোমান ইফেক্ট আবিষ্কারের জন্য বিখ্যাত। ঠিক আছে, এরপর আসছি 3 নম্বর। 3 নম্বর বলছে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা, যেটাকে আমরা বলি কি কনকারেন্ট লিস্ট, এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন এই তো অপশন বি বা খ অস্ট্রেলিয়া, অপশন বি বা খ অস্ট্রেলিয়া। ঠিক আছে, যুগ্ম তালিকা কি না, যুগ্ম তালিকা আছে এমন একটি তালিকা যেখানে যে বিষয়গুলির ওপর কেন্দ্র ও রাজ্য উভয় আইন বানাতে পারে বা আইন প্রণয়ন করতে পারে, সেগুলোকে বলা হয় কি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, যেরকম হচ্ছে এডুকেশন বা ফরেস্ট, এসব বিষয়গুলি। ঠিক আছে, এরপর আসছি 4 নম্বর। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি যে এই যে বিভিন্ন যে কনকারেন্ট লিস্ট, ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটির উপর বেশ কয়েকটি ক্লাস আমাদের এই চ্যানেলটারই প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এরপর আসছি 4 নম্বর। 4 নম্বরে বলছে যে পারিবারিক হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন, যেটাকে বলা হয় প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, কত সালে পাস
হয়েছিল। ঠিক আছে, এগুলো জেন্ডার অ্যাওয়ারনেস যে পার্টটা দেওয়া আছে সেই জেন্ডার অ্যাওয়ারনেস থেকে আছে। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 2000 না 2005 না 2012 না 2018। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি 2005। ঠিক আছে, যে পারিবারিক হিংসা থেকে যেটা ডোমেস্টিক ভায়োলেন্স, সেই ডোমেস্টিক ভায়োলেন্স থেকে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য 2005 সালে এই আইনটি পাস হয়, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। ঠিক আছে, এরপর আসছি 5 নম্বরে কী বলছে যে ভারতের কোন রাজ্যটি 3টি দেশ নেপাল, ভুটান ও চীন দ্বারা বেষ্টিত? কি বলছে, ভারতের কোন রাজ্যটি 3টি দেশ নেপাল, ভুটান ও চীন দ্বারা পরিবেষ্টিত বা বেষ্টিত? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এটা ম্যাপ দেখলেই বুঝতে পারবো। এই চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সিকিম, সেটা হচ্ছে সিকিম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলে রাখি সিকিমের পশ্চিমে কী আছে? সিকিম যদি আমি দেখি, এটা সিকিম, হ্যাঁ, তাহলে এই সিকিমের পশ্চিমে আমরা পেয়ে যাবো কাকে? নেপালকে। সিকিমের পশ্চিমে পেয়ে যাচ্ছি আমরা নেপালকে, আর উত্তরে আমরা চীন অর্থাৎ কি তিব্বত। ঠিক আছে, চীন অর্থাৎ তিব্বত, এবং পূর্বে আমরা পেয়ে যাচ্ছি ভুটান। ঠিক আছে, তাহলে এই সিকিম হচ্ছে কি ভারতের রাজ্য, যেটা 3 দিক দিয়ে নেপাল, ভুটান ও চীন দ্বারা বেষ্টিত। এরপর আসছি 6 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যেটাকে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলছি, আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয়? বারবার পরীক্ষায় আসা প্রশ্ন যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপণ করা হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি 1975, 1975, আবার 1975। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বলে রাখি যে কার এটি উৎক্ষেপণ করা হয়েছিল, কার সহায়তায়? তাহলে ইউএসএসআর, যেটাকে আমরা বলি কি সোভিয়েত ইউনিয়ন, আজকের দিনের রাশিয়া। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, উৎক্ষেপণ কেন্দ্রটি যদি বলে তাহলে হবে কি কাপুস্তিন আর। ঠিক আছে, লিখে দিচ্ছি উৎক্ষেপণ কেন্দ্রটি কাপুস্তিন আর। বুঝতে পারলাম, এটা হচ্ছে উৎক্ষেপণ কেন্দ্র। ঠিক আছে, উপগ্রহটির নাম করা হয় কার নামে? না আর্যভট্টের নামে। ঠিক আছে, আচ্ছা যদি এর ডেটটা বলে তাহলে হয়ে যাবে 19 এপ্রিল। ডেট যদি বলে তাহলে সেটা হয়ে যাবে 19 এপ্রিল। ঠিক আছে, আর 1969 যেটা দেওয়া আছে এটা হচ্ছে ইসরোর এস্টাবলিশমেন্ট ইয়ার। ইসরোর এস্টাবলিশমেন্ট ইয়ার হচ্ছে 1969। ঠিক আছে, এরপরে আসছি 7 নম্বর বলেছে, এটা এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস থেকে দেওয়া আছে যে কিয়োটো প্রোটোকল এর মূল লক্ষ্য কী ছিল? কিয়োটো প্রোটোকল এর মূল লক্ষ্য কী ছিল? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে এই যে কিয়োটো প্রোটোকল, এই কিয়োটো প্রোটোকলের মূল লক্ষ্য কী ছিল? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো। বুঝতে পারলাম। তাহলে এই যে আছে এটা কত সালে হয়েছিল? 1997। ঠিক আছে, 1997 সালে জাপানে এই প্রোটোকল গৃহীত হয়। এর লক্ষ্য ছিল উন্নত দেশগুলিতে জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নিঃসরণ কমানো। তাহলে কত সালে হয়? 1997 সালে। কোথায় যদি বলে তাহলে সেটা হয়ে যাবে জাপান। ঠিক আছে, এরপর আসছি, আচ্ছা 8 নম্বর মিস হয়ে গেছে। ঠিক আছে, দেখছি 9 নম্বর বলছে কি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? ঠিক আছে, যেটাকে আমরা বলি কি শর্টকাটে বলি প্যাক। পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অনেকে রাষ্ট্রপতি করে আসে, কিন্তু রাষ্ট্রপতি হবে না, এটা হবে কি লোকসভার স্পিকার। ঠিক আছে, তাহলে এই কমিটির চেয়ারম্যান সাধারণত এলওপি, ঠিক আছে, লিডার অফ অপোজিশন বা বিরোধী দল থেকে মনোনীত হন। এর কাজ হলো ক্যাগের অডিট রিপোর্ট, ক্যাগ যেটা আছে এই ক্যাগের যে অডিট রিপোর্ট সেটাকে পরীক্ষা করা। এরপরে আসছি 10 নম্বর কি বলছে যে ইটাই এটা একটি রোগের নাম। ইটাই রোগটি কোন ধাতুর দূষণের ফলে হয়? ইটাই রোগটি কোন ধাতুর দূষণের ফলে হয়? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ক্যাডমিয়াম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ক্যাডমিয়াম। তাহলে ক্যাডমিয়াম দূষণের ফলে হাড় নরম ও ভঙ্গুর হয়ে যায়, মানে খুব নরম হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। জাপানে প্রথম এই রোগ দেখা দিয়েছিল, এটা মনে রাখবে, জাপানে প্রথম দেখা দিয়েছিল। ঠিক আছে, তাহলে কোন দূষণের ফলে? সেটা হচ্ছে কি ক্যাডমিয়াম। এরপরে আসছি 11 নম্বর প্রশ্ন বলছে যে বিজয়নগর সাম্রাজ্যের আমলে আগত বিদেশি পর্যটক আব্দুল রাজ্জাক কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিজয়নগর সাম্রাজ্যের আমলে আগত বিদেশি পর্যটক আব্দুল রাজ্জাক কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, দ্বিতীয় দেবরায়, অপশন সি বা অপশন গ দ্বিতীয় দেবরায়। মনে রাখবে পারস্যের শাসক শাহরুখের দূত হিসাবে 1443 সালে, কত সালে? 1443 সালে। মনে রাখবে পারস্যের শাসক শাহরুখের বা
শাহরুখের দূত হিসেবে 1443 সালে আব্দুল রাজ্জাক বিজয়নগর আসেন এবং তিনি বিজয়নগরের যে ঐশ্বর্য যেটা আছে সেই ঐশ্বর্যের ভূয়সী প্রশংসা করেছিলেন। আবার এখান থেকেও আরও কিছু প্রশ্ন আছে, যেরকম আছে নিকোলাই কোন্টি কার রাজত্বকালে ভারতে আসেন? তাহলে নিকোলাই কোন্টি ইতালীয় পর্যটক নিকোলাই কোন্টির কথা যদি বলে তাহলে সেটা হয়ে যাবে প্রথম দেবরায়। ঠিক আছে, নিকোলাই কোন্টির যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি প্রথম দেবরায়। এরপরে আসছি 12 নম্বর বলছে লিঙ্গ বৈষম্য সূচক, যেটাকে আমরা বলি জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স GII কোন সংস্থা প্রকাশ করে? লিঙ্গ বৈষম্য সূচক বা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ইউএনডিপি। ঠিক আছে, ইউএনডিপি বা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে জিআই প্রথম চালু হয় কবে? 2010 সালে। মনে রাখবে জিআই প্রথম চালু হয় জিআই বা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, এটা চালু হয় 2010 সালে। এটি প্রতি বছর প্রকাশ করে কে? ইউএনডিপি। এবং এই সূচকটি একটি দেশের নারী ও পুরুষের মধ্যে যে বৈষম্য আছে সেটাকে পরিমাপ করে। আচ্ছা, যদি বলে যে কতগুলি স্তরের ওপর পরিমাপ করে, তাহলে 3টি বিষয়ের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের লিঙ্গ বৈষম্যের হার পরিমাপ করা হয়। 3টি বিষয় কী কী? একটি হচ্ছে প্রজনন স্বাস্থ্য, মনে রাখবে এগুলো অনেক সময় দিয়ে দেয়, প্রজনন স্বাস্থ্য। একটি হচ্ছে প্রজনন স্বাস্থ্য। নম্বর 2 যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতায়ন। আর নম্বর 3 যেটা আছে সেটা হচ্ছে শ্রমবাজার। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে কে প্রকাশ করে? ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, আর এটি প্রকাশ করে কে? 2010 সালে প্রথম পাবলিশ হয়। এরপরে আসছি 13 নম্বর বলছে কম্পিউটার থেকে আসে ইউআরএল এর পূর্ণরূপ কি? 13 নম্বর প্রশ্ন যেটা আছে ইউআরএল এর পূর্ণরূপ কি বা সম্পূর্ণ নাম কি? তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে অপশন এতেই আছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, তাহলে এটি হয়ে যাচ্ছে কি নির্দিষ্ট ওয়েব পেজ বা ফাইলের ওয়েব ঠিকানা হিসেবে কাজ করে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এরপর আসছি 14 নম্বর। তাহলে 14 নম্বর কি বলছে? 14 নম্বর বলছে যে ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট কোনটি? ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা বা মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট কোনটি? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি দামোদর উপত্যকা পরিকল্পনা বা ডিবিসি। ঠিক আছে, ডিবিসি। তাহলে এক্ষেত্রে দেখে নিই, তাহলে এই ডিবিসিটা কবে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি 1948। ঠিক আছে, 1940 মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে, মানে তার মতো করে, সেটা কার মতো? টিভিএ, টেনেসি ভ্যালি অথরিটি। কোথাকার? ইউএসএ। ঠিক আছে, ইউএসএর টেনেসি ভ্যালি অথরিটির মতো করে ভারতের প্রথম নদী পরিকল্পনা উপত্যকা গড়ে তোলা হয় বা ডিবিসি। কত সালে? 1948। ঠিক আছে, আর এটা বারবার পরীক্ষা আসছে কার আদলে? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি টিভিএ এর আদলে গড়ে তোলা হয়েছিল। এরপর আসছে 15 নম্বর। 15 নম্বর কি বলছে? যে ভারতের সিভিল সার্ভিসের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়? ভারতের সিভিল সার্ভিসের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস। তাহলে প্রশাসনিক কাজে স্বচ্ছতা এবং দুর্নীতি কমানোর জন্য ইউরোপীয় ধাঁচে সিভিল সার্ভিস প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। বুঝতে পারলাম। এরপরে আসছি 16 নম্বর। 16 নম্বরে বলছে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন, যেটাকে আমরা বলছি অ্যান্টি ডিফেকশন ল, প্রবর্তন করা হয় বা পাস করা হয়? ঠিক আছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন, যেটাকে আমরা বলছি অ্যান্টি ডিফেকশন ল, পাস করা হয় বা প্রবর্তন করা হয়? তাহলে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 52তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে অনেক সময় শুধু যে ইয়ার যেটা আছে সেটাকে জানতে চাওয়া হয়, তাহলে যদি ইয়ার বলে তাহলে সেই যাবে 1958। ঠিক আছে, 1958। ঠিক আছে, সংবিধান সংশোধনের মাধ্যমে। আচ্ছা কোন তপশিলে? তাহলে হয়ে যাবে 10th শিডিউল বা দশম তপশিল। ঠিক আছে, ও এটা আচ্ছা 58 হয়েছে, এটা ভুল হবে 1985। ঠিক আছে, 1985 দশম তপশিল। ঠিক আছে, 52 অ্যামেন্ডমেন্ট। বুঝতে পারলাম। এরপরে আসছি 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে কিবোর্ডের একদম উপরের সারিতে থাকা F1 থেকে F12 পর্যন্ত যে কিবোর্ড বা কিগুলি আছে এই কিগুলিকে কি বলা হয়? ঠিক আছে, অর্থাৎ যে কি আছে, অর্থাৎ মানে কি যে কম্পিউটারের মধ্যে থাকা যে F1 থেকে F12 পর্যন্ত যে কি আছে সেই কিগুলিকে কি বলা হয়? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ফাংশন কি। ঠিক আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি ফাংশন কি। এরপরে আসছি, এবং এই প্রত্যেকটি কিগুলির একটি আলাদা আলাদা ফাংশন থাকে।
18 নম্বর প্রশ্ন বলা আছে যে শিবসমুদ্রম জলপ্রপাত, এই যে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? ঠিক আছে, শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? ঠিক আছে, তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি কর্ণাটক রাজ্যে কাবেরী নদীর ওপর এই জলপ্রপাতটি অবস্থিত। ঠিক আছে, তাহলে কোন কোন রাজ্য যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি কর্ণাটক। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে কর্ণাটক রাজ্যের মধ্যে কাবেরী নদীর ওপর এই জলপ্রপাতটি অবস্থিত। ঠিক আছে, আর পরীক্ষায় আসে অনেক সময় যে কুঞ্চিকল, পরীক্ষায় অনেক সময় আসে, ঠিক আছে, যে কুঞ্চিকল এই জলপ্রপাতটি কোন রাজ্যের অবস্থিত? তাহলে এটাও মনে রাখবে, এটাও কোথায় অবস্থিত? এটাও হচ্ছে কর্ণাটকেই অবস্থিত, কর্ণাটকেই অবস্থিত। বুঝতে পারলাম? এরপর আসছি 19 নম্বরে কী বলছে? ভারতের বৃহত্তম হিমাবহ বা গ্লেসিয়ার কোনটি? ভারতের বৃহত্তম হিমাবহ বা গ্লেসিয়ার কোনটি? যদি গ্লেসিয়ারের কথা বলে বা হিমাবয়ের কথা বলে তাহলে সেটা হয়ে যাবে কি সিয়াচেন গ্লেসিয়ার। ঠিক আছে, সিয়াচেন গ্লেসিয়ার, সিয়াচেন গ্লেসিয়ার। তাহলে এক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে কোন পর্বতশ্রেণী যদি বলে তাহলে এটা হবে কি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত সিয়াচেন, কারাকোরাম, কারাকোরাম। ঠিক আছে, কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। ঠিক আছে, আর যদি এর বলে তাহলে এটা হয়ে যাবে কোনো কোনো বইয়ে 75 দেওয়া আছে, তবে 76টাই ঠিক থাকে, 75-এর পরে কিছু বেশি থাকে। তাহলে কোনো কোনো বইয়ে 75 আবার বেশিরভাগ বইয়ে 76 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 76 কিমি ভারতের দীর্ঘতম ও বৃহত্তম হিমাবহ সিয়াচেন। এরপরে আসছি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলেছে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যেটাকে আমরা বলি ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা ICAR অনুযায়ী ভারতের মাটিতে কয়টি প্রধান ভাগ রয়েছে? ভারতের মাটিতে কয়টি প্রধান ভাগ রয়েছে? বারবার পরীক্ষায় আসা প্রশ্ন যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বা ICAR অনুযায়ী ভারতের মাটিতে প্রধান কয়টি ভাগ রয়েছে? তাহলে এর মধ্যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটি হবে কি 8টি। সঠিক উত্তর হবে 8টি। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কি 8টি। আচ্ছা, যদি এগুলো বলে যে কী কী তাহলে একটু মনে রাখবে, দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েল, আচ্ছা বাংলায় লিখে দিচ্ছি পলিমাটি। ঠিক আছে, পলিমাটি যেটাকে আমরা বলছি কি অ্যালুভিয়াল সয়েল। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কালো মাটি, যেটাকে আমরা বলি কি ব্ল্যাক সয়েল। ঠিক আছে, কালো মাটি যেটাকে আমরা বলছি ব্ল্যাক সয়েল। 3 নম্বর হচ্ছে লাল মাটি, যেটাকে আমরা বলছি কি লাল মাটি, যেটাকে আমরা বলছি কি রেড সয়েল। 4 নম্বর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল। 4 নম্বর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি ল্যাটেরাইট সয়েল। আচ্ছা 5 নম্বর যদি দেখি মরু, অ্যারিড। 6 পর্বত, যেটা আমরা ফরেস্ট সয়েলও বলে থাকি। 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি লবণাক্ত। আর 8 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পিট সয়েল বা জলাভূমির সয়েল বলে থাকি। ঠিক আছে, তাহলে এই 8টি হচ্ছে প্রধান ভাগ। তো এখানে যে টোটাল হচ্ছে 20টি প্রশ্ন সেটা কমপ্লিট হলো। এরপরে আমরা আচ্ছা তো এখানে শেষ করছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য। এখানে শেষ করছি। জয় হিন্দ।